হত্যা নির্যাতনে দায়ীদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, মার্কিন সাময়িকী টাইমকে ডক্টর ইউনূস। গত 15 বছরে আয়ের চেয়ে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রভাব জনজীবনে, অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ভোলায় সংরক্ষিত বনের গাছ কাটছে একটি চক্র, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট ভাটায়, কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ইউরোপে পাড়ি দিতে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল, বেশি যাচ্ছে আফ্রিকা ও এশিয়া থেকে, চাপে স্পেন। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে সঙ্গে আছে আমি শরীফ রওশন আর আমি মশিউর অনেক। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমসকে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই সুষ্ঠু বিচার পাবে বলে উল্লেখ করেছেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বক্তব্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, বরং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। বাংলাদেশ সাহায্য চায় না, একজন ব্যবসায়িক অংশীদার চায়। হাটবাজারের খরচে হিমশিম খাচ্ছেন স্বল্প এবং সাধারণ আয়ের মানুষ। গত 15 বছরে আয় যে পরিমাণ না বেড়েছে, খরচ বেড়েছে কয়েক গুণ। আর এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকেই দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু সামষ্টিক অর্থনীতি নয়, আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী সিদ্ধান্তে ব্যাংক এবং শেয়ার বাজারের তারল্য এবং আস্থাও তলানিতে নেমেছে বলে জানিয়েছেন তারা। রাসেল আহমেদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। হাটবাজারের খরচে মধ্যম আয়ের মানুষের খুব একটা চাপ না হলেও গত 15 বছরে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। 6% মূল্যস্ফীতি দেড় যুগে ছাড়িয়েছে 12%-এর বেশি। পায়ে হেঁটে গত 20 বছর আগে গামছা বিক্রি করে না যতটা ভালো ছিলেন, তিনিও জানালেন টানাপোড়েনের কথা। আবার 2 যুগ ধরে ছোট টং দোকান বা রিক্সা চালানো ব্যক্তিও 15 বছরে আয়ের থেকে ব্যয় বেশি বৃদ্ধির ক্ষোভ প্রকাশ করলেন। 15 বছর আগে যে ইনকাম করতাম ওটা তো 300 টাকা মারলে যেটা, এখন 1000 মারিও সেটা। এখন তো আর টাকার বেশি, কিন্তু লাভ নাই। সংসার খরচ তো আগের থেকে অনেক রুজির উপর সংসার খরচ, বুঝলেন না? আগে যদি 10,000 খরচ দিত, 15,000 খরচ, 10,000 খরচ আর কি। আগে তো রুজি আসলে বেশি, খরচ বেশি। ভুল নীতিতে একের পর এক অবকাঠামো উন্নয়নে রাষ্ট্রের যতটা না আয় হওয়ার কথা, তার থেকে লোকসান গুনতে হচ্ছে কয়েক গুণ। মেট্রো রেল বা পদ্মা সেতুর মতো প্রয়োজনীয় প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখলেও মাথাপিছু ঋণের বোঝা বাড়িয়েছে কর্ণফুলী টানেল বা পদ্মার রেল সংযোগের মতো কর্মকাণ্ড। ফলে নাজুক অবস্থায় রয়েছে সামষ্টিক অর্থনীতি। শুধু সামষ্টিক নয়, এখাতে তারল্য আর মূলধনী বাজারের অবস্থাও এখন অনেকটাই তলানিতে। গত 15 বছরে আওয়ামী সরকার অবৈধভাবে ব্যাংক দখলের সুযোগ দিয়েছে অনেককেই। এতে একদিকে খেলাপি ঋণ আর অর্থ আত্মসাতের পাহাড় গড়েছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের মতো অসাধুরা। আর শেখ হাসিনা সরকারের পতনে টাকা না পেয়ে হতাশ হচ্ছেন গ্রাহকরা। সরকার পতনের কারণে আর টাকা কিছু তো লুটপাট হয়েছে, সেটাও আপনার অবগত আছেন এই বিষয়ে। তো যার কারণে ব্যাংকও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক বছর যাবতীয় এই জিনিসটা লুট হয়েছে, একদিন 2 দিনের না। তো যেহেতু ধরেন 15 বছর যাবত লুট হয়েছে, ব্যাংকগুলো সরকারের পক্ষপাতিত্ব করছে, করে যে জন্য মূল কারণ তো ওইটাই, ঠিক আছে, টাকাটা পাচার হয়ে যাওয়ার কারণেই তো আমাদের এই সংকটটা। ব্যাংকের মতো পুঁজিবাজারেও সালমান এফ রহমান, এস আলম ও কারসাজি চক্রকে সুবিধা দিতে নেওয়া হয়েছে হুটহাট সিদ্ধান্ত। আওয়ামী সরকারের নিয়োগ দেয়া খায়রুল ও শিবলি কমিশনারদের ভুল সিদ্ধান্তে আস্থা হারিয়েছে বিনিয়োগকারী। আর 2010-এর ধস ও গত 15 বছরে খারাপ কোম্পানির শেয়ারের কারণে এই বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ফ্লোর প্রাইস বলেন বা অন্যান্য আরও যেই ইয়াগুলো করা হয়েছে, এগুলো মার্কেটের জন্য অবশ্যই অনেক বড় ক্ষতি হয়েছে। শেয়ার মার্কেট থেকে হোক, ব্যাংক থেকে হোক, টাকা লুটপাট করার সুযোগ করে দিছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ধরনের প্রতারণা হয়েছে, যেটা হলো আমরা কখনোই এই সাধারণ বিনিয়োগকারী সমর্থন করি না। আমরা 15 বছর তিলে তিলে নিঃস্ব হয়ে গেছি। আমরা কষ্টার্জিত টাকা আনছি বিভিন্নভাবে আশায়, লাভের আশায়, সেখানে আমরা নিঃস্ব হয়ে গেছি। গত 15 বছরে অর্থনীতিতে অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ও শেয়ার বাজার সহ সামষ্টিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা শুধু ব্যক্তি ও সুবিধাভোগের জন্য ছিল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যে কারণে একদিকে যেমন কোনো সুফল আসেনি, তেমনি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। তাই আগামীতে এ খাতের পুনর্গঠনে সবাইকে স্বার্থহীনভাবে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনীতির সব খাতে আওয়ামী সরকারের একের পর এক সুবিধাভোগী সিদ্ধান্তে কষ্টে থাকা মানুষের অভিযোগের সংখ্যাই বেড়েছে গত 15 বছরে। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মতো ব্যাংক খাতে নেওয়া সব সিদ্ধান্তেই ঘাটতি ছিল বলে জানান ব্যাংকাররা। সব ভুল সিদ্ধান্তের মধ্যে বড় ক্ষতি করেছে ব্যাংক দখল, ঋণ নিয়ে খেলাপি হওয়া আর অর্থ আত্মসাতের সুযোগ দেয়া। ব্যাংক খাতের যদি আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা বলি, আমরা অনেকগুলো বলতে পারবো। ছোট বড় প্রচুর ভুল সিদ্ধান্ত ছিল। বড় ঋণ খেলাপিদেরকে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে তাদের শিডিউল করার ব্যবস্থা করে দেওয়া, এই বিষয়গুলো খুব আত্মঘাতী সিদ্ধান্ত ছিল ব্যাংকের জন্য। সময়সীমা যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে করে কিন্তু খেলাপি ঋণ লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই দুটো খুব বড় সিদ্ধান্ত ব্যাংকগুলোকে তলে তলে কিন্তু খেয়ে ফেলেছিল। সেই সাথে অস্তিত্ব নেই এমন কোম্পানিকে তালিকাভুক্ত হয়ে অর্থ তোলার সুযোগ দেয়া আর আইনে ছাড় দিয়ে কারসাজিকারীদের সুবিধা দেওয়ার কারণে শেয়ার বাজার বিনিয়োগকারী হারিয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। যত আইনি করা হোক, যতই সংস্কারের কথা বলো, আসলে কোনোটাই কিন্তু কাজে আসেনি। তারপর আমরা গত 15 বছর দেখেছি যে বাজারের সবচেয়ে মূল উপাদান যেটা আইপিওর কথা আমরা বলেছি, মানসম্পন্ন আইপিও আসে। 15 বছরে যেই নিয়ন্ত্রণ সংস্থার কাছে যে সমস্ত আইনি বিধানগুলো দেখেছি, সেগুলো আসলে বাজার বান্ধব কতটা ছিল সেই প্রশ্ন কিন্তু এখন সামনে চলে এসেছে। ধরেন আইপিওর ক্ষেত্রে কিন্তু নানা সমালোচনা থাকা সত্ত্বেও আইপিওর কাঠামোতে কিন্তু কখনোই আমরা তেমন একটা পরিবর্তন দেখিনি। এদিকে সামষ্টিক অর্থনীতি, ব্যাংক ও শেয়ার বাজার সহ সব খাতে আওয়ামী সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন অর্থনীতিবিদরা। বিগত সরকারের সময়ে বা নিকট অতীতে দেশ ও জাতির উন্নয়নে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ব্যাংকিং খাতে নিকট অতীতে আসলে হরিলুট হয়েছে। এখানে পুকুর চুরি না, এখানে আসলে সাগর সমপরিমাণ চুরি হয়ে গেছে। তো কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছিল পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের জন্য, কিন্তু সে সমস্ত কোম্পানির সঠিক যোগ্যতা ছিল কিনা সেটা কিন্তু দেখা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গত 1.5 যুগে শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী শাসনে বেশিরভাগ সিদ্ধান্ত সুবিধাভোগের জন্যই নেওয়া হয়েছে। এতে গতি হারিয়েছে অর্থনীতি। তাই এই খাতকে দুর্দশা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলকে নৈতিকতার সাথে কাজ করার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। দর্শক, ভোলার পর্যটন এলাকা মনপুরায় সংরক্ষিত বনের গাছ কেটে ফেলছে একটি চক্র, আর এতে করে প্রকৃতি ও পরিবেশের যে ভারসাম্য সেটা বিনষ্ট হচ্ছে, আর দুর্যোগে স্বাভাবিকের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ আছে বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে স্থানীয় বিভিন্ন ইট ভাটায়। যদিও বন কর্মকর্তা দাবি করছেন বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিতই তারা নিচ্ছেন বিভিন্ন আইনি ব্যবস্থা। অঙ্কুর রায়ের তোলা ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। উপকূলের বাসিন্দাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ম্যানগ্রোভ বনাঞ্চল। 70-এর জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দ্বীপ জেলা ভোলায় বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী। তবে সাগর তীরের এই ম্যানগ্রোভ বন নির্বিচারে ধ্বংস করছে ভূমি ও বনদস্যুরা। মনপুরার আলমনগর, জংলার খাল, উত্তর সাকুচিয়া, লতার খাল, দক্ষিণ সাকুচিয়া, পচাকোরালিয়া সহ বিভিন্ন এলাকায় গাছ কেটে বন ধ্বংস করা হচ্ছে। নেই আগের মতো পাখিদের কলকাকলি। দিন দিন বনের সৌন্দর্য হারিয়ে হরিণের পাশাপাশি কমে গেছে পর্যটকও। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, মাছের খামার আর হাটবাজার। নদীতে ভাঙি বাগান ছোট হয়ে গেছে, ফড়িং বন পাখি যা ছিল সব
ধরেন না বিভিন্ন জায়গায় চলে গেছে, ইয়া পরে কিছু পোশাক প্রকাশশালী ক্ষমতার বলে কিছু খাইছে, এরপরে কেরবা গাছ টাছ অনেক আছিল, এদিন ক্ষমতার বলে কেউ খাইছে, বেশি ফেলাইছে, ফরেস্টারও বেচছে। হরিণ, বানর এইসব ছিল মনপুরে একটা আলাদা সৌন্দর্য। এগুলা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতো। এগুলো এখন কমে যাওয়া কি প্রায় বিলুপ্তির পথে। বান্ধা হয়েছে, ওর পরে দুইটা পানি জমে গেছে, পানি জমার পরে এটা মনে হয় গাছটি মরে গেছে। নদীতে ভাঙ্গা যাওয়ার কারণে অনেকগুলো বন চলে গেছে গা, এবার গাছগুলো ভাঙ্গা গেছে গা। এরপরে শহরের যে গাছগুলা আছে সবগুলা নেতা বেতারা ক্ষমতা দিয়ে দেওয়া কাটিয়ে নিয়ে সব বিক্রি করতে বিচ্ছে লাইছে। বন বিভাগ বলছে ভোলার মনপুরার 3টি বিটে 30,000 একর জমিতে কেওড়া, বাইন, সুন্দরী, কাকড়া, গেওয়া, করমজা, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রক্ষা কবচ হিসেবে কাজ করা উপকূলের বন উজাড় করায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এটাকে ঢাল হিসেবে কাজ করছে। এটাকে যদি অপরিকল্পিতভাবে সেটাকে কর্তন করা হয়, এর ফলে এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছুই থাকবে না। বনের ক্ষতি করে বা এনক্রোচমেন্ট করে গাছ কাটে তাদের বিরুদ্ধে সাথে সাথে আমরা মামলা দিয়েছি, এবং কোনো জায়গায় বন নিধন হয়েছে অথচ মামলা হয় নাই বা কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, আইনগত অ্যাকশন সেরকম জায়গা নাই। প্রত্যেকটা জায়গার এগেনস্টেই মামলা নেওয়া হয়েছে, এবং আমরা যেগুলো বন ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা আবার পুনর্স্থাপন করছি বনের। জেলায় বন বিভাগের নিয়ন্ত্রিত বনভূমি রয়েছে 1,48,646.18 একর। এর মধ্যে সংরক্ষিত বনায়ন রয়েছে 73,421.78 একর। আর সাগর তীরের মনপুরা রেঞ্জের আওতায় 30,120 একর বন রয়েছে। আর বনদস্যুদের কবল থেকে এসব বন রক্ষায় বন বিভাগের 14টি বিট ও 12টি কেন্দ্র রয়েছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সামুদ্রিক মাছে ভরপুর দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট বাজারে মাছের দাম এসেছে স্বস্তি, তবে ভিন্ন চিত্র ইলিশ মাছে। যোগান কম থাকায় বছর শেষে এসেও হতাশ করছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নগরের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, সামুদ্রিক মাছের দরদাম সম্পর্কে জানাবেন, সেই সঙ্গে ইলিশ মাছের উপস্থিতি কেমন দেখছেন বাজারে সেটাও জানতে চাই। রওশন, শুক্রবার একেবারেই ভরপুর বাজার ফিশারিঘাট চট্টগ্রামের, শুধু চট্টগ্রামেই নয় দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার। এবং ফিশারিঘাটে এসে আমরা যেটা দেখছি যে প্রচুর সামুদ্রিক মাছের যোগান, নানা ধরনের নানা আকারের মাছ, এবং আমরা যেটা দেখছি যে ক্রেতারাও কিন্তু এই মাছ কিনে অনেকটা সন্তুষ্ট। আজকে বিশেষ করে নিষেধাজ্ঞা উঠেছে সমুদ্রের 3 সপ্তাহ হলো, এবং এই 3 সপ্তাহে কিন্তু মাছের যোগানও অনেকটা সন্তোষজনক হারে বেড়েছে বলছেন বিক্রেতারা। এবং ইলিশ নিয়ে আসলে হাহাকার আছে, যেহেতু সারা বছরই ইলিশের জন্য হাহাকার ছিল, এবং বছর শেষে সেই ইলিশ পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায়। সে কারণে ইলিশের যোগান কম, এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে ইলিশ এখন একেবারে গভীর সমুদ্রে চলে গেছে, সুতরাং বড় জাহাজ ছাড়া ইলিশের কোনো যোগান পাওয়া যাচ্ছে না। তবে অন্যান্য যে মাছগুলো আছে একেবারে কোরাল মাছ থেকে শুরু করে লইট্টা মাছ কিংবা সিলভার মাছ সবই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছি যে দাম 80 টাকা থেকে শুরু করে, সিলভার মাছ সেটি 80 টাকা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ যদি ধরি তাহলে লাক্ষা মাছের যে দাম সেটি দেখছি যে কেজি 1200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছগুলো রূপচাঁদা, কালাচাঁদা, লালপোয়া কিংবা লাক্ষা মাছ কিংবা সুরমা মাছ, তাইল্লা মাছ, কই কোরাল সব কিছুতে কিন্তু দাম কম দেখছে অনেকটা। এবং বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে এইসব সামুদ্রিক মাছের দাম। এবং বিক্রেতারা, যারা ক্রেতা আছেন তারাও আসলে শুক্রবারে এসে অনেকটাই সন্তুষ্ট। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই শুক্রবারে এই ফিশারি ঘাটে তরতাজা মাছ তারা কিনতে পারে, যেটি আসলে অন্যান্য বাজার বা চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো আছে সেগুলোতে দাম অনেকটাই বেশি। তবে শুক্রবারের সুযোগ নিয়ে কিন্তু অনেক বিক্রেতা আসলে ফিশারি ঘাটেও কিছুটা বাড়তি দাম রাখেন। সেক্ষেত্রে তারা বলছেন যে শুক্রবার না এসে যদি অন্য সপ্তাহের অন্য কোনো দিন যদি এখানে ফিশারি ঘাটে আসা যায় সকালবেলা, সেক্ষেত্রে কিন্তু মাছের দামটা অনেকটাই কম থাকে। এবং আমরা যেটা দেখছি যে সামুদ্রিক মাছের যোগানের পাশাপাশি মিঠা পানির মাছেরও পর্যাপ্ত যোগান আছে। একেবারে 100 টাকা থেকে শুরু করে 5 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে মিঠা পানির মাছ। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মাছ আসে, এবং বিভিন্ন মাছ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। এবং আমরা দেখি যে হাঁক ডাক, ক্রেতাদের যে হাঁক ডাক কিংবা বিক্রেতাদের যে হাঁক ডাক, সেই হাঁক ডাক এবং ব্যস্ততায় মুখর থাকে ফিশারি ঘাট। এবং শুক্রবারের এই সময়টাতে আসলে বিশেষ করে সকাল 6টা থেকে শুরু
করে একেবারে 10টা পর্যন্ত কিন্তু আমরা দেখি যে ফিশারি ঘাটের যে ব্যস্ততা এবং সেই ব্যস্ততাকে ঘিরে আসলে আজকেও দেখছি যে আসলে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যেই বাকবিতণ্ডা বা দরদামের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে আসলে এই মাছের বিশেষ করে সামুদ্রিক মাছের যেই যোগান সেই যোগান বেশি হওয়ার কারণে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তোষ দেখা যাচ্ছে। রোশন। হাট থেকে মাছের দাম দর জানাতে যুক্ত ছিলেন ফাইসাল করিম। যেমনটা বলছিলেন রওশন, আপনি জানাচ্ছিলেন মাছের সরবরাহ এবং দরদামের খবর, তবে এবার মাছ চাষে যে প্রযুক্তির খবর সে খবরটা একটু জানিয়ে নিতে চাই। প্রযুক্তির হাওয়া লেগেছে ময়মনসিংহের ত্রিশালের মৎস্য চাষে। এআই প্রযুক্তি ও সেন্সর ভিত্তিক আধুনিক ডিভাইস ব্যবহার করে এই চাষে মিলছে সফলতা। এআই প্রযুক্তি ও ভার্টিক্যাল এক্সপানশন পদ্ধতির সমন্বিত ব্যবহারে মাছ চাষে উৎপাদন বেড়েছে সাধারণের চেয়ে 5 থেকে 6 গুণ। খরচও কমেছে 30 থেকে 35 ভাগ। আর এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। হারুন রশিদের প্রতিবেদনে বাকিটা দেখবেন। দেশের সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ময়মনসিংহে। মোট উৎপাদনের 12 ভাগ মাছ আসে এ জেলা থেকে। আর শুধু পাঙ্গাস বিবেচনা করলে মোট উৎপাদনের অর্ধেকের বেশি উৎপাদন হয় এই জেলায়। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। মৎস্যশিল্পই বা বাদ থাকবে কেন? এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে মাছ চাষে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ত্রিশালের আহমদাবাদ গ্রামের একটি সরকারি পুকুরে নতুন এই পদ্ধতিতে চাষ করা হয় পাঙ্গাস মাছ। পুকুর পাড়ের চারপাশে রাখা আছে খাবার ছিটানোর 4টি যন্ত্র। অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য পানির নিচে ও উপরে স্থাপন করা হয়েছে 8 ধরনের 8টি এয়ারেটর এবং সেন্সর। এর সবই পরিচালনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে যন্ত্রগুলো। এই পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাকোয়াকালচার 4.0 প্রযুক্তির অটোমেশন ডিভাইস এবং ভার্টিক্যাল এক্সপানশন প্রযুক্তির সমন্বিত ব্যবহারে পুকুরের সামগ্রিক জলমান ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এটা ব্যবহারের ফলে যেটা হয় যে আমাদের ম্যানুয়াল যে লেবার কায়িক যে শ্রমিক সেটার পরিমাণ কমে যায়। আর দ্বিতীয় যে বিষয়টা হয় আমাদের বিদ্যুতের যে ব্যবহার এআই যোগ করার ফলে বিদ্যুতের ব্যবহারটা আমার অনেক কমে যায় আমাদের। বিশ্বাস এগ্রো ফিশারিজ নামের একটি প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের প্রযুক্তিগত সহায়তায় ওই পুকুরে মাছ চাষ করেছে। এই পদ্ধতিতে বেড়েছে উৎপাদন, কমেছে খরচ, পাশাপাশি নেই রোগবালাইয়ের প্রকোপ। যেখানে আমরা নর্মালি 150 কেজি থেকে 250 কেজি আমরা উৎপাদন পেয়ে থাকি, আর এখানে আমাদের কালচার ডিউরেশন ছিল 7 মাস। এই 7 মাসের মধ্যে যে পরিমাণ আমরা উৎপাদন পেয়ে গেছি, আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম আমরা এত বেশি উৎপাদন করতে পেরেছি। যে নর্মাল যে প্রক্রিয়াতে যারা করে থাকেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগ ব্যাধিটা ফেস করেন, তো সেই ক্ষেত্রে তাদের একটা কস্টিংয়ের একটা বিষয় চলে আসে। আর এই পদ্ধতিতে রোগ ব্যাধির আমরা এখানে এখনও কোনো কিছু পাইনি। অল্প জমিতে অধিক মাছ চাষ করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আধুনিক পদ্ধতির ব্যবহার, বলছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই পদ্ধতিতে মাছ চাষ ছড়িয়ে দিতে কাজ চলছে বলে জানান তিনি। আমরা উপজেলা পরিষদ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি মিটিংয়ে যে এটাকে সম্প্রসারণ করব। কৃষক অর্থাৎ চাষি পর্যায়ে সচেতনতা করা এবং একই সাথে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে সফল যারা চাষি আছে তাদেরকে নির্বাচন করে পুকুরে তার বাস্তবায়ন করব। 1 একর জমির একটি পুকুরে এই প্রযুক্তি ব্যবহারে সেন্সর ও অন্যান্য প্রযুক্তিগত সামগ্রী ক্রয় ও ইনস্টলমেন্টে খরচ হবে সর্বোচ্চ 5 লাখ টাকা। হারুন রশিদ, এখন ময়মনসিংহ। হেমন্তের মাঝামাঝি এসে গ্রামে বেড়েছে শীত। ঘরে ফসল তোলায় কৃষকের ঘরে উৎসব। শহরেও শীতের আমেজ। রাতের হিমেল হাওয়া উপভোগে নগরবাসী, তবে কিছুটা ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। যখন ধান কাটি তখন আমার অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে। নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য, মনে করেন পোলাপানের জন্য, বইয়ের জন্য কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি আনা হয়।
আগে একটু গরম আসলো বেশি হইতো, মানে শীতে মানুষ হাঁটতেই যায় বেশিরভাগ। ফেভারিট একটা সিজন যেটা আমার খুবই ভালো লাগে, আর এটা আমি ঘুরতে খুব মজা, কারণ গরমটা পাচ্ছি না। দর্শক, আমার কাছে হেমন্ত মানি সবুজ পাতার উপরে হলুদ দাগ। হেমন্ত মানি কৃষকের নতুন ঘরে ওঠা ফসলের সুবাস। হেমন্ত ঋতু গ্রাম ও শহরে নিয়ে আসে যেন এক আলাদা স্বপ্ন। প্রকৃতির কোলে সোনালি ধানের ঘ্রাণ, শিশিরে ভেজা সকাল আর রঙিন ফুলের সৌন্দর্যে ভরে ওঠা দিগন্তজোড়া মাঠ। কৃষকের ঘরে আসে তৃপ্তি, ঋণ শোধের স্বস্তি, সন্তানের বায়না পূরণের আনন্দ। আর অন্যদিকে শহরের হেমন্তে জেগে ওঠে শুভ্রতা ও শীতল বাতাসের আভাস। এই ঋতু প্রাচীন অর্থনীতি আর প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যের যেন এক অমূল মেলবন্ধন। জাকির হাসানের ছবিতে শাহাদাত আবরার প্রতিবেদনে দেখবেন বাকিটা। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শিশিরের জল। জল আর মাটি যে ফসলকে পরিপক্ক করে তুলেছে, সেই পাকা ফসল এখন তোলার পালা। কাজ চলছে ভোর থেকেই। শীতের সেই শিশির টের পাওয়া যায় কৃষকের আঙিনায়। তবু আড়মোড়া ভেঙে যারা এসেছে মাঠে, তাদের মনে আনন্দের কমতি নেই। কারণ এ যে হেমন্ত, উঠবে নতুন ফসল আর মিটবে ঋণ। আমাদের শহরগুলোতে হেমন্ত আসে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে। যেমনি গ্রামে এই হেমন্ত আসে কিশোরীর নতুন জামা হয়ে কিংবা নতুন বইটা হয়ে। আবার কৃষকের কাছে হেমন্ত ধরা দেয় নতুন কিছু ধান হয়ে, পিঠা পুলি হয়ে। ঠিক তেমনি মুদ্রার অপর পাশে ঢাকাতে এই হেমন্ত আসে শুভ্রতাকে ভর করে কিছু শীতল বাতাস নিয়ে। এখানেও বইছে শীতের বাতাস। হেমন্তের নতুন ফসল আরেকটু সচ্ছল করে কৃষককে। অনেক দিনের বায়না জমানো সন্তানের কিংবা স্ত্রীর শখের কানের দুল কিনবার সময় যেন এখনই। তাই তো কৃষকের চোখে ফুটে উঠে তৃপ্তির ছায়া। যখন মনে করি নতুন ধান আমরা লাগাই, যখন ধান কাটি, তখন আমার অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে, বা মনটা চায় সবাইকে দিয়ে আমরা খাই। নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য, মনে করেন পোলাপানের জন্য, বইয়ের জন্য, কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি আনা হয়। দিগন্তচোরা মাঠে ভেসে আসে কিষানির সুর। কুমড়ো শাকের ক্ষেতের দায়িত্বটা যেন তার। সকালের রান্না শেষে সেও আসে মাঠে। 3.5 লক্ষ টাকা লাভ বেচছি, আল্লাহ দিলে অনেক 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। গৃহস্থের ধান পাইছি 2 লক্ষ টাকা, আল্লাহ দিলে অনেক আবার ধান খেতে করে আলু খেতে করি। অন্যদিকে যারা ফসল ঘরে তুলেছে, তাদের ঘরে এখন উৎসবের আমেজ। পিঠাপুলি আর মিষ্টি মুখের ধুম লেগেছে। চাল বাটার শব্দ আর পিঠার মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে উঠান। এমন ধানের পিঠে স্বাদ বেশি, ইরি ধানের পিঠে স্বাদ লাগে না, বানানো ভালো হয় না। এনে কলে বাঙ্গাইয়ে খায়, আর আগে ঢেহিতে পারাই ভেঙে বানাই খাওয়াইছে। হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন। আধুনিক জীবনে হেমন্তের অবদান অনেকাংশই ফিকে হলেও কৃষকের সন্তান এখনো এই ঋতুর অপেক্ষায় দিন গুনে। নতুন ধান লাগিয়েছে, সেই ধানটা কবে উঠবে, কৃষানি থেকে শুরু করে একজন কৃষকের ছেলে মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার যারা হচ্ছে পাওনাদার দেনাদার, সবাই কিন্তু প্রহর গুনতো যে এই নতুন ধান কবে উঠবে। হেমন্তের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তার কবিতায় বারবার এসেছে কার্তিক আর অগ্রহায়ণের কথা। তিনি এ ঋতুর দুঃখ সুখ, আলো আধারকে তুলে ধরেছেন অপূর্ব সূক্ষ্মতায়। জানতে চাই কেন হেমন্তের প্রেমে পড়েছিলেন কবি।
নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এখন কাঁঠালের ছায়া, কাঁঠাল বললে আমাদের জ্যৈষ্ঠ মাসের কথা মনে পড়ে, কিন্তু এখানে হেমন্তের সঙ্গে তিনি সংযুক্ত করেছেন। তখন ওই যেটা বনলতা সেনে আছে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখন শিশির হয়তো পরে, কিন্তু টিনের চালে আমাদের তো টিনের চাল নেই, যে শিশির যে পড়ছে আমরা কি করে বুঝবো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। শাহাদাত অফরোজ, এখন, ঢাকা। এদিকে হেমন্তের মাঝামাঝি এসে রাতে হালকা শীতে আর কুয়াশার চাদরের নিচে ঢাকাবাসী। হিমবাতাস ঢাকার চারপাশ জুড়ে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে রাজধানীতে। বিপাকে পড়েছেন রাতে খেটে খাওয়া শ্রমজীবীরা। এদিকে আবহাওয়া অফিস বলছে ধীরে ধীরে রাতে তাপমাত্রা কমবে। সময় গড়ানোর সাথে সাথে শহরে বাড়বে শীতের তীব্রতাও। আহাদ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। হেমন্তের রাত, ঋতুর ধারায় এখন অগ্রহায়ণ মাস। আকাশে ভাঙা চাঁদ, প্রকৃতিতে শীতের বার্তা। রাজধানীর বাতাসে শিরশির ভাব। মৃদু শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর বেশে। শীতের এ সৌন্দর্য যেন রঙে রসে উজ্জ্বল। বাংলার ঋতুর রঙ্গমঞ্চে উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। পথে নেমে বোঝা যায় যারা সড়কে, তাদের রয়েছে জীবিকার তাগিদ। শ্রমজীবীরা বললেন পথটাই তাদের ঘরবাড়ি আর অর্থ আয়ের উৎস। 4টা বাজে দোকান খুলি, এই যে মনে কর হাঁসের মাংস যাবো 10টা 8টা রান্ধি, এটা বেচা শেষ যাই। শীতকালে ভুট্টা চলে, তাছাড়া গরমে চলে না। ক্যাব আছে মোটামুটি, একটু আগের তো একটু কম। আগে একটু গরম আসলো, বেশি হইতো। মানে শীতে মানুষ হাঁটতেই যায় বেশিরভাগ। শীতের রাতের শোভা অনুপম। ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়। অপূর্বতার রূপ মাধুরী অনিন্দ সুন্দর। তাই অনেকেই বললেন এই রাত ভারী উপভোগ্য। শীতে ভালো লাগে দেখে 300 ফিরে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ের জামাই নিয়ে। ফেভারিট একটা সিজন, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই টাইমে ঘুরতে খুব মজা, কারণ গরমটা পাচ্ছি না। হাঁসের মাংসটা শীতের মধ্যে খায় সবাই সবচেয়ে বেশি, তো সেই জন্য আসলাম আর কি। কবি জীবনানন্দ দাশ একবার বলেছিলেন, এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে। বাইরে হয়তো শিশির ঝরছে বা পাতা কিংবা প্যাঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। ছবিতে ধরা পড়া শীতের এই আবহ তাই বলে দেয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বরে। পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। তখন বাংলার এই পাতা ঝরার মৌসুমে বৃক্ষরাজি পাতা ঝরিয়ে নতুন রূপে সেজে ওঠার প্রস্তুতি নেবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দীর্ঘ 2 বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ। বছরের পর বছর 2 ভিন দেশের এই মরদেহ ফ্রিজে পড়ে থাকায় সংরক্ষণে যেমন তৈরি হয়েছে জটিলতা, পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে খালাস পাওয়া আরও 19 ভারতীয় নাগরিকও রয়েছেন শরীয়তপুর কারাগারে। সে নিয়েও রয়েছে বেশ জটিলতা। এসব নাগরিকদের হস্তান্তরে দীর্ঘসূত্রতায় দেখা দিয়েছে জটিলতাও। সজীব খানের ছবিতে বিস্তারিত দেখব কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে। শরীয়তপুর সদর হাসপাতালের মরদেহ রাখার হিমঘর। এখানে রাখা হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় 2 নাগরিকের মরদেহ। 2023 সালের 19 জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সতেন্দ্র কুমার, আর 15 এপ্রিল মারা যান বাবুল সিং। হিমাগারে রাখা ভারতীয় এই 2 নাগরিকের মরদেহের নিরাপত্তায় 24 ঘন্টায় পাহারায় থাকছেন কারা কর্তৃপক্ষের প্রহরী।
2022 সালের 18 মে বাবুল সিং ও 8 অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটক করে জাজিরা ও পদ্মা দক্ষিণ থানা পুলিশ। দণ্ডপ্রাপ্ত দুজনই শরীয়তপুর জেলা কারাগারে হাজতি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। বিদেশি নাগরিক হওয়ায় মরদেহ হস্তান্তর নিয়ে তৈরি হয় জটিলতা। হাসপাতালের 4টি ফ্রিজের মধ্যে 2টিতে দীর্ঘ সময় ধরে মরদেহ দুটি পড়ে থাকলেও বিষয়টি সুরাহা না হওয়ায় নতুন মরদেহ সংরক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আমার বাইরে কোনো লাশ আসলে বা হসপিটালে কোনো লাশ আসলে রাত বিরাতে আমরা এখানে রাখতে পারি না, বা 4টার বেশি হলে আমরা রাখতে পারি না, কেন কি আমাদের খুব ভোগান্তি হয়। এটার ভিতরে 2টা হইলো সরকারি, আর ওই 2টার ভিতরে যদি পাবলিকরা আরও যদি 2-1টা লাশের ফাঁকে আয়া পড়ে তাহলে আমাদের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের এখানে ডিউটি করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। কারাগারে ডিউটি করা লাগে, আবার ওইখানে ডিউটি করা লাগে। যতদিন আমরা বুঝাই দিতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এখানে ডিউটি করা লাগবে। অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 2 বছরে পদ্মা সেতুর আশপাশ থেকে আটক হয় 22 ভারতীয় নাগরিক। তাদের মধ্যে 2 জন মারা গেলেও এখনও শরীয়তপুর জেলা কারাগারে রয়েছে 4 জন নারীসহ আরও 19 জন। এছাড়া অসুস্থ আরও 1 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকায়। মুক্তিপ্রাপ্ত আসামিদের কারাগারে রাখা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। অন্যদিকে এসব আসামিদের রাখতে গিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় বলছেন আইনজীবীরা। যে আসামি ভিতরে রয়েছে তারাও কিন্তু বিনা বিচারে এখন হাজতবাস করছেন, এটাও তার একটা ব্যক্তিগত মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে আমি মনে করি। পাশাপাশি যে অপর 2 জন আসামি কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়, প্রতিটা লাশের পিছনে 2000 টাকা করে প্রতিদিন ওই ডিপ ফ্রিজের বিল গুনতে হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ধরে মরদেহ সংরক্ষণ করতে গিয়ে বিপাকে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের মোট 4টা হিমাগার, এর মধ্যে 2টা হিমাগার এই 2টা লাশ দীর্ঘ 2 বছরের উপরে এটা আটকা রেখেছে, যার কারণে নতুন যে লাশগুলি আসছে এগুলি আমরা সংরক্ষণ করতে বিড়ম্বনায় পড়ি। সরকারের প্রতি আমাদের অনুরোধ যেন এই লাশগুলি ভারতে নেওয়ার ব্যবস্থা করলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। কারা কর্তৃপক্ষ বলছে মরদেহের সংরক্ষণ সরকারের আর্থিক ব্যয়, আর খালাসপ্রাপ্ত আসামিদের বছরের পর বছর কারাগারে রাখা জটিলতা। এ বিষয়ে কর্তৃপক্ষের নজরে আনতে লিখিতভাবে জানানো হয়েছে। এদের তো সাজা ভোগ শেষ, এখন সুনির্দিষ্ট তথ্য পেলেই তবে আমরা এদেরকে ছাড়তে পারবো। বর্তমানে যারা আছে তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা এটার জন্য চিঠি লিখেছি এবং এটা আমরা হালনাগাদ যে তথ্য প্রেরণ করা হয় সেটাও আমরা দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আসে নাই আমাদের কাছে। 2 বিদেশি নাগরিকের মরদেহ সংরক্ষণ করতে এ পর্যন্ত খরচ প্রায় 23 লাখ টাকা, যার মধ্যে 9,70,000 টাকা পরিশোধ করেছে কারা কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। দক্ষিণবঙ্গসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত C&B ঘাট নৌবন্দর। পদ্মা নদীর তীরে অবস্থিত এই বন্দরটি কয়েক হাজার কুলি, শ্রমিক এবং ব্যবসায়ীদের জীবিকার অন্যতম মাধ্যম। তবে সম্প্রতি পদ্মা নদীতে নাব্য সংকট এবং ডুবোচরের সৃষ্টি হওয়ায় বন্দরের স্বাভাবিক কাজ থমকে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। শত বছরের ঐতিহ্যবাহী ফরিদপুর C&B ঘাটকে 2015 সালে নদীবন্দর ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় নৌবন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় বছরের একটি বড় সময় ধরে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই সংকট শুধু বন্দরের কর্মী ও ব্যবসায়ীদের জীবনেই প্রভাব ফেলছে না, বরং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ফরিদপুরের বিখ্যাত পাট এই বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানি হয়। সিলেট থেকে কয়লা ও বালু, নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবাহী জাহাজ এই বন্দর থেকে খালাস করা হয়। গত 2022-23 অর্থবছরে এই নৌবন্দর থেকে 1,45 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, কিন্তু ডুবোচর ও নদীর নাব্য সংকটের কারণে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে না রাজস্ব। তাই বন্দরের প্রতি সরকারের নজর ফেরানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের। জাহাজ ঠিকমতো আসতে পারে না,
জাহাজ ঠেকে যায়, মাল কাটে কেটে আনা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। 12 মাসের মধ্যে 4 মাস থাকে না। চর জেগে গেছে, বিভিন্ন জায়গায় ড্রেজিং করতে হবে। ড্রেজিং না করলে আমার ভবিষ্যতে কোস্টিং খরচ বেড়ে গেলে আমাদের মাল আনা পসিবল হবে না। বন্দর সচল রাখতে ও মালামাল ওঠানামার সুবিধার জন্য নদী খননের প্রয়োজনের কথা উল্লেখ করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেন, বন্দরের 3টি পল্টনেই খননের প্রয়োজনীয়তা আছে, তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়ানো যাবে। এই বন্দরটি সচল রাখতে পারলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে। ড্রেজিং করার প্রয়োজন। ড্রেজিং করলে মোটামুটি এই বন্দরটা সচল হবে, মালামাল লোড আনলোড করতে অনেক সুবিধা। নদী শাসন সহ খনন কাজ নিয়মিত করতে পারলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটবে। এই নৌবন্দরটাকে, এই বন্দর সচল হলে যেমন হাজার হাজার মানুষ তার জীবিকা নির্বাহ করবে, পাশাপাশি এই দক্ষিণবঙ্গে মানে ব্যবসায়ী অনেক উন্নতি হবে। আমরা চিঠিয়ে দিয়েছি এবং রেজাল্ট পাওয়ার সাপেক্ষে আমরা আজকে জানিয়েছে, রেজাল্ট পাওয়ার সাপেক্ষে আপনার ড্রেজিং কার্যক্রম শুরু হবে। ফরিদপুর সিএনবি ঘাট নৌবন্দরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হিসেবে ফিরে আসতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন ফরিদপুর। সৌদি আরবের আল খারিজ এলাকায় শীতকালীন শাকসবজি চাষাবাদ করে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মাসে এক একজনের লাভ থাকছে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে ছাগল, ভেড়া, এমনকি দুম্বাও। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্য চিত্রে দেখবেন বিস্তারিত। বাংলাদেশি প্রবাসীদের হাতের ছোঁয়ায় সৌদি আরবের পাহাড় ঘেরা মরুর বুকে এই সবুজ উদ্যান। গাছে গাছে ঝুলছে টমেটো, কাঁচামরিচ, লাউ, মূলাসহ শীতকালীন সবজি। রাজধানী রিয়াদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরের আল খারিজ এলাকায় এসব ফসলের ফলন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের হাতেই। গ্রিন হাউসের পাশাপাশি খোলা মাঠেও হচ্ছে বাণিজ্যিক চাষাবাদ। এখানকার শাকসবজি হোটেল, রেস্তোরাঁয় সরবরাহ করা ছাড়াও খুচরা বাজারে বিক্রি হচ্ছে। অনেকে আবার পরিবার সহ ঘুরতে এসে নিয়ে যাচ্ছেন চাহিদা মতো শাকসবজি। তাজা শাকসবজি কেনার জন্য আমরা এখানে পরিবার পরিজন নিয়ে এসেছি, যাতে করে দেশীয় স্বাদ পেতে পারি। আমরা প্রায় সময় এসে এখান থেকে টাটকা শাকসবজি কিনে নিয়ে যাই। এখানে সস্তায় অনেক কিছুই পাওয়া যায়। অনেক বাংলাদেশিরা এখান থেকে নিয়ে রিয়াদ শহরে নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন। মরুর বুকে বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা এসব ফসলি জমিতে কর্মসংস্থান হয়েছে ভারত, পাকিস্তান, মিশর ও সুদান থেকে আসা প্রবাসীদেরও। আমরা এখানে আছি বাঙালি, মিশরি, হিন্দি সবগুলা আছি। এখানে মাজরা, টমেটো হয়, খেয়ার হয়, শসা, মরিচ হয়। সৌদি আরবের নাগরিকদের কাছ থেকে এসব জায়গা লিজ নিয়ে শীতকালীন শাকসবজি আবাদের পাশাপাশি বাণিজ্যিকভাবে লালন পালন করা হচ্ছে ছাগল, ভেড়া ও দুম্বাও। প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় 5 থেকে 10 লাখ টাকা লাভ হচ্ছে বিদেশের মাটিতে কৃষি উদ্যোক্তা বনে যাওয়া এক একজন বাংলাদেশির। এখন সৌদি আরব। ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিচ্ছেন আফ্রিকা এবং এশিয়ার অবৈধ অভিবাসীরা। এই অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল বেড়েছে 23% বেশি। এতে উদ্বিগ্ন স্পেন। বিস্তারিত প্রতিবেদনে। গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ। এর জন্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌযানে করে সাগরপথের এই যাত্রা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স। চলতি বছরের শুরু থেকে 15 নভেম্বর পর্যন্ত প্রায় 40,000 অবৈধ অভিবাসীকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা গত বছরের একই সময়ের চেয়ে 23% বেশি। ক্যানারিতে পাড়ি দেয়া বেশিরভাগই আফ্রিকার দেশ মালির। সংঘাতময় পরিস্থিতিতে নিজ দেশে মৃত্যুর আতঙ্কের তুলনায় সমুদ্রপথের এই যাত্রায় ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে দাবি মালি থেকে যাত্রা করা অভিবাসীদের।
মালি ছাড়াও ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দিচ্ছেন আফগানিস্তান, পাকিস্তান সহ অনেক দূর দেশের অভিবাসীরাও। গন্তব্যে পৌঁছাতে চোরা কারবারের হাতে সর্বোচ্চ 16,000 ইউরো তুলে দিচ্ছেন তারা। সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও সেনেগাল দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। 7 سال از هم دور بودیم، مجبور شدیم که از این مسیر قاچاق بریم تا خود از این مسیر برسیم به اسپانیا. بچه اکسکیوز رسیدن. Pakistan is life is very hard and just coming here to we living in Barcelona. 2024 সালে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীদের যাত্রা বাড়ায় স্পেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মালির পর এশিয়ার দেশগুলো থেকে যাত্রার বিষয়টি বেশি করে ভাবাচ্ছে। Y esto nos está preocupando mucho porque parece ser que en el mundo se empieza a fijar o a mirar hacia Canarias como una de esas principales puertas de entrada sin control a la Unión Europea. বর্তমানে লিবিয়ান কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাগুলো বাধাগ্রস্ত হওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপে অবৈধ অভিবাসী প্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। Europe has changed over the past year, as it has been changing in recent years depending on the degree of externalizations. ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় সমুদ্রে নৌযান ডুবির ঘটনায় 2024 সালে এখন পর্যন্ত কমপক্ষে 800 অভিবাসী মারা গেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। হত্যা নির্যাতনে দায়ীদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, মার্কিন সাময়িককে টাইমকে ডক্টর ইউনূস। গত 15 বছরে আয়ের চেয়ে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রভাব জনজীবনে, অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ভোলায় সংরক্ষিত বনের গাছ কাটছে একটি চক্র, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট ভাটায়, কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ইউরোপে পাড়ি দিতে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসন ঢল, বেশি যাচ্ছে আফ্রিকা ও এশিয়া থেকে, ঠেকাতে বেসামাল স্পেন। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।